বলেন, আমি আপনাকে বলে যাই, আপনি জিনিসটা জেনে রাখেন। সেটা হলো আসলে আমরা সরকার আমাদেরকে বললো যে তোমরা তোমাদের ওয়াসা এখান থেকে পানির একটা সরবরাহ লাইন তোমরা ইয়েকে দাও, ওই মিরসরাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা হয়েছে ওখানে ওখানে পানির স্বল্পতা আছে, এইরকম গ্রীষ্মকালে কোনো পানি থাকবে না। এবং বলে রাখি আপনাকে, সেখানে যে কটা নদী আছে, ফেনী নদী, মনু নদী, এই নদীগুলো সব ট্রান্সবাউন্ডারি রিভার, অর্থাৎ বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, ইন্ডিয়ার ভিতর দিয়ে যাই বাংলাদেশে ঢুকছে। এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে যেটুকু ঢুকছে এই জায়গার মধ্যে ওরা আপনার বিভিন্ন রকম বাঁধ দিয়া স্লুইস গেট বানাইয়া পানিগুলো নিয়ে যায় শীতকালে। তার ফলে আমাদের ওই ফেনীতে কোনো পানি ঢুকে না, অল্প কিছু পানি ঢুকে, ওটা পুকুরের মতো সেচ ব্যবস্থার কাজে লাগে। তো তাতে এখন এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, 30,000 একর জায়গার উপরে শয়ে ইন্ডাস্ট্রি হবে, পানি কোথায়? এটা নিয়ে তখন আমাদের রিকোয়েস্ট করে আমরা এখান থেকে একটা প্রজেক্ট করার চেষ্টা করলাম। তো ওই এখানে যে মাস প্রেমিক টেমিক যারা আছে এরা অবজেকশন দিয়ে আন্দোলন করলো। তখন প্রধানমন্ত্রী বললো যে এটা রাখো, অন্য সোর্স খোঁজো। তো আমার দায়িত্ব দিল, তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম চাঁদপুরে একটা সোর্স আছে যেখানে সুইট ওয়াটার আছে, ওখানে পদ্মা, মেঘনা আর একটা ডাকাতিয়া, 3টা নদীর মিলস্থল। ওখানে হিউজ পানি, কোনো অসুবিধা নাই, আপনার হাজার হাজার গ্যালন পানি আছে, কোটি লিটার পানি আছে ওখানে। তা আমরা ওইটার উপরে একটা লিখিত দিলাম, শর্ট নোট দিলাম আমার মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী আলাপ করলো, বললো ঠিক আছে করো। তারপর এটা কে করবে, কারণ আমাদের এরিয়া তো ওইটা না। তখন এটার উপরে প্রধানমন্ত্রীর কাছে 4টা অর্গানাইজেশনের মধ্যে পাবলিক হেলথ, ঢাকা ওয়াসা, চিটাগাং ওয়াসা, এলজিইডি দিল। দেওয়ার পরে শেষ যে প্রধানমন্ত্রী মার্ক করে দিল চিটাগাং ওয়াসাটা। তো সেই হিসাবে আমরা ইনভলভ হয়েছি। এখন চাঁদপুর থেকে আমরা চিন্তা করছি যে ওখানে 2টা ট্রিটমেন্ট এখন করবো, 25 কোটি 50 কোটি, এবং ওখান থেকে পাইপলাইন করে এটা 132 কিলোমিটার ফ্রম চাঁদপুর টু মিরসরাই, বুঝলেন? তো এই পাইপলাইনটা আমরা ওখান দিয়ে আনার ব্যবস্থা করতেছি। এখন এটা নিয়ে এটা প্রিলিমিনারি স্টেজে, এবং সেটা গভর্নমেন্টে তো এত টাকা নাই, প্রায় ধরেন 22,000 কোটি টাকার মতো খরচ হবে, জায়গা টাকা সব মিলিয়ে প্রকল্প। দেখেন গভর্নমেন্ট বলতেছে যে তুমি আরেকটা রাস্তা বাইর করো, যে পিপিএতে কেউ রাজি হয়ে কিনা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, জানান তো। তো এইটাতে করা যায়। তখন আমি আমাদের কোরিয়ান একটা আমাদের কাজ করে কন্ট্রাক্টর, তারা বললাম, সে রাজি হয়েছে। এখন কোরিয়া পিপি অথরিটি তারা ফাইন্যান্স করবে, কোরিয়া এক্সিম ব্যাংক ফাইন্যান্স করবে, আর এই যে তাইয়ং যে আমাদের কন্ট্রাক্টর সে ফাইন্যান্স করবে। এই 3 পার্টি ফাইন্যান্স করবে বাংলাদেশে এইটা। এবং এইটার কস্টিং আসবে প্রায় ধরেন নিয়ারলি 20,000 থেকে 22,000 কোটি টাকা। এটা এখন এই রেজে আলোচনা চলতেছে, এবং বিভিন্ন রকম যে প্রসেসগুলো চলতেছে আর কি। এখন প্রাইমারি ফিজিবিলিটি হয়েছে। এখন ট্রানজ্যাকশন অ্যাডভাইজার মানে আরেকজন কনসালটেন্ট নিয়োগ করতে হবে, যে এটা মডারেট করবে টোটাল জিনিসটা, সেটা নিয়োগ চলছে। এটা হওয়ার পরে তখন এই টেন্ডার করবে, এই করবে, মানে তাদের কাছে নিবে আর কি, যারা কাজ করার জন্য রাজি হয়েছে তাদের কাছে রেট নেবে। রেট নেওয়ার পরে তারা ওইটা দিয়ে ইভ্যালুয়েট করবে, করে তারপরে আসবে। সেই পানিটা মেরুসরা পর্যন্ত আসবে, কিন্তু মেরুসরা থেকে আরো যেন 50 কিলোমিটার বা 70 কিলোমিটার এখানে ইন করানো ভবিষ্যৎ চিন্তা আছে, কারণ ভবিষ্যতে পানি এই এলাকা পড়ছে। এখন পর্যন্ত তো গভর্নমেন্টের এই আইডিয়া এখন পর্যন্ত নাই, এটা ভবিষ্যতে যদি এটা চিন্তা হয়, এটা পর্যন্ত নাই। কিন্তু আপনারা যেটা আমি বললাম যে নদীর ওই পার থেকে পানি আনার জন্য যেটা আমি বলতেছি মোড়াতে, এটাও গভর্নমেন্টের চিন্তা নাই, এটা আমি প্লেস করব। এটা আমি চিন্তা করছি, এটা আমি মন্ত্রণালয়ে প্লেস করবো। আমি তো ডাইরেক্ট কোনো ডেভেলপমেন্ট এজেন্সির কথা বলতে পারি না। তাই আমি মন্ত্রণালয়ে এটা প্লেস করবো করে মন্ত্রণালয় হয়তো ধরেন ইডিসিএফ রাজি আছে, ওয়ার্ল্ড ব্যাংক রাজি আছে, জাইকা রাজি আছে, যে কোনো একজনকে যদি ওরা অ্যাপ্রোচ করে তাহলে হয়তো মানে আমরা একটা সোজা কথা বলতে পারি কিনা, সেটা হচ্ছে যে ভবিষ্যতের লবণাক্ততা মানে সুপেয় পানি ইয়ার জন্য চট্টগ্রাম ওয়াসা নতুন করে একটা প্রকল্প চিন্তা করতেছে। সংক্ষেপে বিষয়টা একটু বলবেন। নতুন একটা তো হইলে যে আপনাকে বললাম, একটা হয়েছে যে পাওয়ার বোর্ডের সঙ্গে আমাদের একটা সমঝোতা। কেমন? পাওয়ার বোর্ডের সঙ্গে সমঝোতা হইলে আগামী বছর থেকে আর লবণাক্ততার পানি ঢুকবে না, যদি 2টা জেনারেটর চালাইতে পারে। এটা আপনি বুঝে নেন। জেনারেটর ওখানে আছে 5টা জেনারেটরে পাওয়ার প্রডিউস করে 242 মেগাওয়াট। বাংলাদেশের প্রোডাকশান ক্যাপাসিটি বর্তমানে 24,000 মেগাওয়াট। বাংলাদেশ প্রয়োজন হলো 14,000 মেগাওয়াট। বাংলাদেশ এখন প্রডিউস করে 12,000 মেগাওয়াট, 2,000 মেগাওয়াট লোডশেডিং। কেমন? তাহলে এই ক্ষেত্রে 242 মেগাওয়াট ইজ নট গিভিং এনি ইম্পর্টেন্স টু দি টোটাল প্রোডাকশন অফ পাওয়ার সাপ্লাই। কেমন? তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আপনারা এখান থেকে যদি একদম বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মেন সি লেভেল থেকে হাইট যদি আমার 109 ফিট পর্যন্ত থাকে, তাহলে ওইটাকে ধরেই আপনি 2টা চালান। কারণ ক্যালকুলেশন তো আমি জানি, একটা চালাইলে কতটুকু পানি যাবে, 2টা চালাইলে কতটুকু পানি যাবে, আমার কাছে ক্যালকুলেশন আছে। 109 মিন লেভেল থাকলে পানি কতটুকু আছে আমি সেটাও জানি।
তাহলে সুতরাং আমি দুইটা চালালে পরে আমার কোনো সমস্যা নাই, তাইলে আমার সমস্যাটার সমাধান ওখানে একটা হয়ে গেল। এটা নিয়ে আর আমার লবণাক্ততা ঢোকার কোনো স্কোপার নাই আগামীতে, টিল ইট ইজ ক্লোজড, বন্ধ না হওয়া পর্যন্ত। তো ইন দি মিন টাইম আমি আরেকটা প্রকল্প থ্রো করতে চাই, যেটা লাইফ লং সেভ হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো প্রবলেমই আসবে না। সেটা হলো নদীর ওই পারে যেখান পর্যন্ত এই জোয়ারের পানি ঢুকে না সমুদ্রের, সেখান থেকে আমি একটা পাইপ দিয়ে নদীর তলদেশ দিয়ে আয়না এখানে তুলব। এইটা আমি মোহরাতে তুলব। ওইখানে আমার ভান্ডারজুড়িতে, আপনারা জানেন যে ভান্ডারজুড়িতে আমাদের একটা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্প প্রায় শেষ পর্যায়ে। ওখান থেকেই আমরা, ওখানে যেহেতু আমাদের জায়গা আছে ওখান থেকে আমরা একটা পাইপলাইন ওখান থেকে শুরু করে বা একটা ইনটেক তৈরি করে ওখান থেকে পানি পাইপলাইন করে নদীর তলদেশ দিয়ে নিয়ে আইনা এই মোহরা তুলব। আপনি যে পানিটা নেবেন কর্ণফুলী কোন স্পটটাকে আপনি টার্গেট করছেন? ওই তো ভান্ডারজুড়ি স্পটটা, ভান্ডারজুড়ি ওখানে আমরা অলরেডি তৈরি করতেছি। তো ওখানে আমরা পানি রিসিভ করার জন্য ইনটেক একটা স্ট্রাকচার তৈরি করতেছি। ওখানে আর একটা স্ট্রাকচার তৈরি করবো যখন, এইটা তো একটা ভবিষ্যৎ প্ল্যান, এটা আজকের না, মেবি হয়তো ধরেন এনাদার 2 years 3 years 5 years পরে হয়তো এই প্ল্যানটা বাস্তবায়িতর কথা আসবে। কিন্তু আসতে হবে, কারণ আসতে হবে। আপনি তো ইউ ক্যানট সিট আইডল, এটার জন্য বসে থাকতে পারবেন না। যদি ভবিষ্যতে না হয় তখন কী করবেন, এক। আর 2 নম্বর হলো ভবিষ্যতে আপনার পানির প্রয়োজনীয়তা চট্টগ্রামের অনেক বাড়বে। সুতরাং আমার তো এখন তো জায়গা হলো বিগেস্ট প্রবলেম ফর এনি প্রজেক্ট, জায়গা। যেহেতু আমার এখানে জায়গাটা আছে, এই জায়গাটাকে ইউটিলাইজ করে আমি এখান থেকে আরও প্রায় 80 কোটি লিটার পানি কিন্তু উৎপন্ন করতে পারি। তো হোয়াই নট টু ডু দ্যাট? সেটা করার জন্যই আমাকে এই প্ল্যানটা আনতে হবে। আমার কথা বুঝছেন? তাহলে মাছেরও সমস্যা হবে না, আর এখানে ওই অন্য কোনো সমস্যা কিছুই হবে না। লবণাক্ততা হইলেও আমার অসুবিধা নেই। যদি কোনো কারণে যদি আপনার পিডিবিটা বন্ধ হয়ে যায়, চালাতে নাও পারে, আমার কোনো সমস্যা নেই। নদীর পানি তখন প্রবাহ ঠিক থাকবে। নদীর পানি দিয়ে তো আপনি ভান্ডারজুড়িতে এই কাজটা করবেন, তখন নদীর পানির প্রবাহটা ঠিক থাকবে। ওগুলো হিসাব করা আছে, ওগুলো আমাদের ধরেন প্রায় 100 বছর আগের হিস্ট্রি নিয়ে হিসাব করা আছে, ওখানে পানির সমস্যা হবে না। এখন ধরেন টাইম টু টাইম গ্লোবাল ওয়ার্মিংয়ে তো অনেক কিছুই হচ্ছে, খেয়াল করেন, গ্লোবাল ওয়ার্মিং অনেক কিছুই হচ্ছে। এখন পানির প্রোডাকশন কমে যাচ্ছে, পানি আসা কম হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, এগুলো তো অনেক কিছুই হচ্ছে। তো ওইটুক পর্যন্ত আমরা চিন্তা না করে বর্তমানে আমাদের যে অবস্থান আছে, এই অবস্থানে আমরা কী কী প্রোটেকশন নিতে পারি ওইটাই চিন্তা করতেছি আমরা। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের যে পানিগুলো আমরা কর্ণফুলী নদীতে আসে বা ও লেক থেকে, কাপ্তাই লেক থেকে যে পানিগুলো আসে, এখানে একটা জিনিসের সমস্যা বিরাট, এটা অনেক কিন্তু লক্ষ্য করে না এখনও। সেটা হলো, আপনি দেখবেন যে কাপ্তাইয়ের পানিগুলো আগে স্বচ্ছ ছিল, এখন অনেকটা নীল হয়ে গেছে, ব্লু এই কালার। কেন হয়েছে এসব কালার? আপনি দেখবেন যে রাঙামাটির যত হিউম্যান ওয়েস্ট, মানে ফিকাল স্লাজ, মানুষের পায়খানা, এগুলো সব ওরা পাইপ দিয়ে এই লেকের মধ্যে ছেড়ে দিচ্ছে, কাপ্তাই এবং রাঙামাটি। তার ফলে ওখানে বিভিন্ন রকম শ্যাওলা সৃষ্টি হচ্ছে। শ্যাওলার খাদ্য হলো এগুলা। তো এই শ্যাওলা সৃষ্টি হচ্ছে, শ্যাওলা সৃষ্টি হলে এই শ্যাওলাগুলা ওখান থেকে এই পানির সঙ্গে চলে আসতেছে আমাদের এদিকে। আসার ফলে এখন আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান, এই ট্রিটমেন্ট প্ল্যানে যখন শ্যাওলা আসতেছে, তার ফলে আমাদের এখন ডাবল কেমিক্যাল লাগতেছে সব এগুলোকে ডিস্ট্রয় করার জন্য, শ্যাওলার সঙ্গে যদি কিছু আসে। এবং এই শ্যাওলাগুলা আমাদের এখানে কেমিক্যাল দেওয়ার পরে আঠার মতো হয়ে যায়, আমাদের ফিল্টার প্ল্যান্ট মতো ব্লক করে দিচ্ছে, ফিল্টারগুলো ব্লক হয়ে যাচ্ছে এগুলো ঢুকে। এখন আমাদেরকে আগে যদি আমরা দিনের ভিতরে 2 বার ফিল্টার ওয়াশ করতাম, এখন সেই জায়গাতে প্রায় 6 বার 7 বার ওয়াশ করতে হয়। প্লাস এবং আমার উপরের লেভেলে যখন এগুলো জমতে এমন অবস্থা হয়, প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট পর্যন্ত এটা ফেলে দিতে হয় আমাদের। ফিল্টার প্ল্যান্টের যে ইয়েগুলো আছে, পাথর আছে বা বালু আছে, এগুলো ফেলে দিতে হয়, ফেলে আবার নতুনভাবে রিপ্লেনিশ করতে হয়। তো এর ফলে প্রোডাকশন কমে যায়। তো এই সময়, এবং এগুলো এত খারাপ যে এগুলোর সঙ্গে যদি এমন কী কী জীবাণু আসে, এটা তো কেউ স্টাডি করে নাই, আমরাও স্টাডি করি না, আমরা এখন জানি না। তো এখন এগুলো যদি ঠিক মতো যদি প্রপারলি যদি মারতে না পারে, আমাদের কেমিক্যাল দ্বারা যদি মারা না যায়, যদিও আমরা যখন পানি ডিস্ট্রিবিউট করি আমরা টেস্ট করি দেখি যে আমাদের এতে কোনো জীবাণু নাই, কিন্তু কতগুলো জীবাণু আছে যেগুলো টেস্টও আসে না। সাধারণ পানিতে কি জীবাণু থাকে এবং এখানে এমন আপনার কাছে কি ধারণা কি জীবাণু থাকতে পারে? না, এগুলো সাধারণত আপনার ধরেন এই যে ক্যান্সার প্রডিউস হওয়ার মতো জীবাণু, বা আপনার স্টমাকে এমন একটা প্রবলেম সৃষ্টি করবে যেটা কেউ খুঁজেও পাবে না যে কোন জায়গাতে এই সমস্ত প্রবলেম সৃষ্টি হচ্ছে। আমি একবার এরকম যে আপনার ইন্ডিয়ার একটা সেমিনারে আমি দেখছিলাম, বাংলাদেশে আসছিল, ওরা বললো দিল্লিতে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। দিল্লিতে যেসব জায়গা থেকে এরকম হইতো, কিন্তু তারা হঠাৎ করে দেখে যে একটা লোক, মানুষের বিভিন্ন রোগে মারা যায়, কিন্তু ধরতে পারছে না কী অসুখ। অনেক স্টাডি করতে তারা দেখলো যে যেই জায়গার থেকে ওই সমস্ত হিউম্যান স্লাজগুলো যায় পড়তো পানিতে, ওখান থেকে পানি নিয়ে টেস্ট করার পরে দেখলো যে একটা ব্যাকটেরিয়া এটা কিছুতেই মরে না।
তখন তারা নতুন কেমিক্যাল একটা ডেভেলপ করলো, করে তারপরে ব্যাকটেরিয়াকে মারতে হচ্ছে, বাইরে তারপর পানি ব্যবহার করছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে স্টাডি করা দরকার। আমাদের নরমাল পানিতে আপনার কোন ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করেন যেগুলো সহজে জীবাণু মরে যায়? কোন কোন জীবাণুগুলো আপনার সহজে এগুলো ক্লোরিন। ক্লোরিন হলো একমাত্র কেমিক্যাল যেটা দিলে সমস্ত পানির জীবাণু মারা যায়, অল। আমরা যদি আপনার লাইনের লাস্ট পর্যন্ত যদি আমি ট্রেস অফ ক্লোরিন যদি আমি রাখতে পারি, আপনার সেফ। আপনার এই পানিতে কিছুই নেই, এরকম মারা যাবে। কিন্তু এই ধরনের স্পেশাল কোনো ব্যাকটেরিয়া যদি থাকে যেটা নিজে নিজে জেনারেট হয় বা নিজে নিজে মরে যায়, এরকম ধরনের যদি কোনো ব্যাকটেরিয়া জেনারেট হয়, সেগুলোর জন্য আমাদের খুব ডিফিকাল্ট খুঁজে বের করা। সেটা আপনার তো মানে পরিশোধনাগারও তো আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিশোধনাগার থেকেই তো হয়তো এইসব ব্যাকটেরিয়া চলে যাচ্ছে, এগুলো হয়তো ক্লোরিনেও মারতে পারতেছে না, এরকম। এটা খুব ভেরি রেয়ার, এগুলো ভেরি রেয়ার। হয়তো এটা হয় হঠাৎ হঠাৎ, এগুলো নিজে হয় নিজে মরে যায়, এগুলোর কিন্তু মেডিসিন লাগে না। তো সেই জন্য এগুলোকে বের করতে হবে যে এটা কে, বুঝলেন না? সেক্ষেত্রে কি আপনার পরামর্শটা কি থাকে? আমার পরামর্শ হলে এখন এই সমস্ত পানি নিয়ে স্টাডি করা, যে এই আপনার যে ইয়েতে কাপ্তাইতে যে এখন পানি ব্লু হয়ে গেছে কেন, শ্যাওলা কেন জমতেছে, আর উপর থেকে যে সমস্ত আপনার হিউম্যান বর্জ্য যেগুলো আসতেছে, হিউম্যান স্লাজ, এগুলো যেন পানিতে না যায়, এগুলো যেন ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে সেখানে, বা আটকানোর ব্যবস্থা করে। রাঙামাটিতেও মানুষ পানি তুলতেছে রেস্ট্রিক্ট, ওই মানুষ রাঙামাটির মানুষ এফেক্ট হবে, রাঙামাটিতেও ওখানে পানি তুলে পানি ব্যবহার করতেছে, তো সেই মানুষ সেখানেও এফেক্ট হবে। তো এই জিনিসগুলোকে আমাদের স্টাডি করা উচিত ইমিডিয়েটলি, এবং স্টাডি না করলে তাহলে এটা ভবিষ্যতে খুব ক্ষতি হবে। এবং যে সমস্ত মাছ এখানে হবে, ওই মাছের মধ্যে এই সমস্ত ইয়ে ঢুকবে, এবং ওই মাছ খেলে মানুষের ক্ষতি হবে। এগুলো তো এখন স্টাডি হচ্ছে না তো এগুলো। আপনার কোন পরিশোধনাগার এই সমস্যাটা করতেছেন এবং ওখানে কত এটা রাঙ্গুনিয়াতে আমাদের এখন বর্তমানে যে রাঙ্গুনিয়াতে আমরা পানি নিচ্ছি, যে আমরা ওখানে 1428 কোটি লিটার পানি প্রডিউস করি, সেখানে এই সমস্যাটা হচ্ছে। আমরা এখন সেটাকে আটকানোর জন্য ওইটাকে একটা জালের মতো একটা চিকন ইয়ে করে ওটা করতেছি চারপাশে, যাতে ঢুকতে না পারে, এটা এক। আর দুই নম্বর হলো যেগুলো ঢুকতেছে সেগুলো আমরা ইন্টারন্যাশনালি আমরা আলাপ করে দিচ্ছি জাপানের সঙ্গে, তারপরে কোরিয়ার সঙ্গে। তারা বলছে যে কেমিক্যাল ডাবল করো। তা আমরা যে সমস্ত কেমিক্যাল ইউজ করি, অ্যালাম, ব্লিচিং পাউডার, অন্য এগুলো ডাবল করে দিচ্ছি আমরা, এগুলো ডাবল করে দিয়ে ওই মারার চেষ্টা করতেছে। এগুলো তো মরে যাচ্ছে ঠিকই, কিন্তু যাই আবার ফিল্টারে আমাদের বাধাগ্রস্ত করতেছে। তো আমরা ওয়াশ করার টাইম বাড়াই দিচ্ছি এখন অনেক। আর তারপরে ওই যে ফিল্টার মিডিয়া আমরা চেঞ্জ করতেছি, ধরেন 15 দিন 10 দিন বা 1 মাস পর চেঞ্জ করতেছি। উপরে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট পর্যন্ত ফেলে দিয়ে আবার নতুনটা দিচ্ছি সেখানে। এইভাবে করে আমরা এখন আপাতত এটাকে ট্যাকেল করতেছি। খরচ তো বাড়তেছেই, এখন এটা তো কিছু করার নাই। মানুষের জীবন বাঁচানোর জন্য এখন তো আমরা খরচের চিন্তা করতেছি না, আমরা এখন চিন্তা করতেছি যাতে ব্যাকটেরিয়া কোনো রকমের যাতে না যায়, মানুষ যাতে, আমরা যেন বলতে পারি যে আমরা যে পানি দিচ্ছি এই পানিতে আপনার কোনো অসুস্থ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা আরেকটা কথা যেটা আপনাকে বললাম, যে কোনো ব্যাকটেরিয়া যেগুলো অটোমেটিক হয় ও মারা যায়, এখন এই সমস্ত ব্যাকটেরিয়া অনেক সময় দেখা যায় যে ক্লোরিন পাস করে চলে যায়, ভেরি রেয়ার, বাট যায়। কিন্তু গেলে তখন তো মানুষের ক্ষতি হবে, এটাতে এই সেই কথাই বলতে চাচ্ছি আপনাকে। এটার উপর একটা স্টাডি হওয়া উচিত। আপনারা আমার মনে হয় একটা বক্তব্য রাখতে পারেন যে এটার উপর একটা স্টাডি হওয়া উচিত। এখন এটা তো মানবদেহের জন্য ভবিষ্যতে একটা বড় ধরনের হুমকি স্বরূপ, ডেফিনেটলি হুমকি স্বরূপ, কোনো সন্দেহ নাই। কারণ ওই পানি তো নামতেছে, খালি আমি না, ওই পানি তো নেমে চলে আসতেছে এই দিক পর্যন্ত। এখানে পথের মধ্যে তো অনেক লোক এটা ব্যবহার করতেছে, সাঁচি ব্যবহার করতেছে, মাছের জন্য এটা হচ্ছে, তার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। তো কিন্তু ওই সব জায়গায় কিন্তু এগুলোর এফেক্ট ঢুকে যাবে, কিন্তু যেহেতু পানির মধ্যে এটা ক্যারি করতেছে, সুতরাং ঢুকে যাবে। তো সেই জন্য এটা নিয়ে আমাদের স্টাডি করা উচিত, স্টাডি করে কীভাবে এটাকে ওখানে ডিস্ট্রয় করা যায় সেই চিন্তা বাইর করা উচিত আমাদের এখন।